অন্যান্য বিপিএল এর সঙ্গে এবারের বিপিএল এর পার্থক্য কি? এবার বিপিএল এর শুরুতেই আমরা একটা রান উৎসব দেখতে পাচ্ছি। আমরা এরকম বিপিএলই অনেকদিন ধরে চাচ্ছিলাম। এখন সঙ্গে সঙ্গে একটা আলোচনা খুব তীব্র হয়ে উঠছে। এই একই কন্ডিশন, একই মাঠ, একই কিউরেটর সেই গামিনী ডি সিলভা, তাহলে এবার রান বেশি হচ্ছে কিভাবে? এখানে একটা পপুলিস্ট মতামত হচ্ছে, বা কালকে সম্ভবত ফারুক ভাইও প্রেস বক্সে গিয়ে একই কথা বলছেন যে তাদের নির্দেশনা কিউরেটর পুরোপুরি ফলো করছেন, তারা নির্দেশনা বদলাইছেন যাতে রান বেড়ে গেছে, মানে উইকেটের মান ভালো করা হয়েছে। তবে আমি একটু দ্বিমত করি, এই বোর্ডের একটা বিরাট অবদান আছে এই রান হওয়ার পেছনে, কিন্তু সেটা শুধু এই নির্দেশনা না, এখানে আরো কিছু ম্যাজিক আছে, এইখানে কিছু সিন্ডিকেটের ব্যাপার আছে, কমার্শিয়াল সিন্ডিকেটের ব্যাপার আছে, যাদের স্বার্থ রক্ষায় আসলে প্রপার রান করতে গেলে যেরকম উইকেট বানানো দরকার সেটা কখনো বানানো যেত না। সেই সঙ্গে আরো ছোটখাটো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওই সৃষ্টিকর্তারও কিছু অবদান আছে এই রান দ্রুত হওয়ার পেছনে। সেই জায়গাগুলো একটু বিস্তারিত বুঝায় বলা বা বোঝার চেষ্টা করি আমরা। প্রথমে আমরা একটু দেখি যে এবার যে রান বেশি হচ্ছে বলে আমাদের ধারণা হচ্ছে, এই ধারণাটা কতটা সত্যি? এই ধারণাটা শতভাগ সত্যি, শতভাগ সত্যি। বিপিএল এর ইতিহাসে একদম সে শুরু থেকে এই 2024 পর্যন্ত, মানে এবছরের গত বছরের শুরুতে একটা বিপিএল হলো, তো ওই বিপিএল পর্যন্ত কখনোই প্রথম 4 ম্যাচে এত বেশি রান হয় নাই। পুরো বিপিএল এর স্ট্যাটিস্টিক্স এক জায়গায় পাওয়া কঠিন, তাও প্রথম 4 ম্যাচের স্ট্যাটিস্টিক্স। এখানে আমি যেটা করছি, আমি একটু হাতে হিসাবটা বের করার চেষ্টা করছি, সবগুলো বিপিএল ঘুটি নেই, আমার কাছে দরকার মনে হয় নাই, জাস্ট লাস্ট 3টা বিপিএল আমি একটু দেখলাম, 2022, 2023 এবং 2024, এই 3টা বিপিএল এর প্রথম 4 ম্যাচে রান কেমন ছিল। 2022 বিপিএল এর প্রথম 4 ম্যাচে অ্যাভারেজ রান ছিল 138.1, মানে প্রতি ইনিংসে গড়ে 138-এর মতো রান হয়েছে। 2023-এ সেটা একটু বেড়ে 139.6 হয়েছে। 2024-এ মানে সর্বশেষ যে বিপিএলটা হলো গত বছরের শুরুর দিকে, ওটাতে 144, মানে আরেকটু বাড়ছে, 144 হয়েছে। তার মানে আপনি দেখতে পেলেন যে গত 3টা বিপিএলে 140-এর নিচেও ছিল প্রথম 4 ম্যাচে অ্যাভারেজ, সর্বোচ্চ ছিল 144 অ্যাভারেজ। এবারের প্রথম 4 ম্যাচের অ্যাভারেজটা একটু কল্পনা করতে পারেন? হ্যাঁ, 173। এবার এক ধাপে সেটা 30-এর উপরে বেড়ে গেছে, মানে প্রতি ইনিংসে অলমোস্ট 30 করে রান বেশি হচ্ছে গত 3 বছরের তুলনায়। তো এটুকু বলাই মনে হয় যথেষ্ট যে আসলে কত বেশি রান হচ্ছে। সঙ্গে টুকটাক কিছু বলা যায় যে এবার যেমন প্রতি 5 বলে একটা করে বাউন্ডারি হচ্ছে, এবার প্রথম 4 ম্যাচের মধ্যেই আমরা 200 এবং 206 ইনিংস দেখে ফেলছি 4টা, অথচ গত 3 বছরে, এর আগের 3 বছরে একটা ইনিংসও প্রথম 4 ইনিংসের মধ্যে 200 স্পর্শ করে নাই। ফলে বুঝতেই পারতেছেন যে রানটা আসলে কিভাবে হচ্ছে এবং অনেক বেশি হচ্ছে। ইনিংস প্রতি অ্যাভারেজ 30 রান করে বেড়ে যাওয়া কিন্তু বিরাট ব্যাপার। এখন কথা হচ্ছে যে সে ব্যাপারটা কিভাবে হচ্ছে। ওই যে বললাম যে পপুলিস্ট ধারণা হচ্ছে যে এই বোর্ড এসে একটা ফু দিচ্ছে গামিনীর মাথায়, ফলে রান হওয়া শুরু করে। এবং কালকে একটা মিডিয়াতে দেখতেছিলাম যে ফারুক ভাই প্রেসিডেন্ট, উনি নাকি প্রেস বক্সে এসেছেন, উনি এসে বলছেন যে উনি গামিনীরে নির্দেশনা দিচ্ছিলেন যে 2 মিলিমিটার ঘাস যেন উইকেটে রাখা হয়। এটা ভালো পদক্ষেপ, কিন্তু শুধু এই একটা মাত্র পদক্ষেপে 30 রান করে ইনিংস প্রতি বেড়ে গেছে, এটা কোনো বিশ্বাসযোগ্য না। এখানে যেটা হচ্ছে যে ফারুক ভাইরা আসলে কৃতিত্বটা ফারুক ভাইয়েরই প্রাপ্য, কিন্তু সেটা হয়তো ফারুক ভাইদের প্রকাশ্যে বলা একটু কঠিন। আমাদের তো আর বলতে বাধা নাই। সেটা হচ্ছে যে ফারুক ভাইরা এখানে একটা সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটটা ভেঙে দিচ্ছেন, এটা হচ্ছে মূল ম্যাজিক। এই যে সিন্ডিকেটের কথা বলতেছি, এটারে আমি বলি মিরপুর স্টেডিয়াম সিন্ডিকেট। এরা হচ্ছে মিরপুরের বাইরে কোথাও কোনো ন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ হতে দিত না। এটা শুধু পাপন ভাই না, এর সঙ্গে আরো অনেকেই ইনভলভ ছিল। কেন হতে দিত না মিরপুরের বাইরে ম্যাচ? তাতে তাদের লাভ কি? লাভ হচ্ছে এক ধরনের টেন্ডারবাজি। এই যে প্রতিটা ম্যাচ হয় বিপিএল এর বা ইন্টারন্যাশনালের, এমনকি এনসিএল এর, এর প্রত্যেকটা ম্যাচে প্রচুর আউটসোর্সিং করা হয়, প্রচুর জিনিস আউটসোর্সিং করা হয়। সামান্য বিলবোর্ড থেকে শুরু করে একদম এই ফুড অমুক তমুক হাজার হাজার জিনিস আউটসোর্সিং করা হয়। আপনি শুধু একটা জিনিস ভাবেন যে প্রতিটা ম্যাচে শুধুমাত্র গেস্টদের এবং প্রেস সামলানোর জন্য কয়েক লক্ষ টাকার খাবার আনা হয়। এখন এই খাবারের টেন্ডারটা কে পায়? এটা নিশ্চয় আপনি পান না, আমিও পাই নাই, তাহলে কারা পায়? এটা পায় হচ্ছে মিরপুর ভিত্তিক যে লোকজনগুলো, মানে আরো বড় করে বললে ঢাকার লোকজন। এখন আপনি যখন এই খেলাটা সিলেটে পাঠিয়ে দিবেন, এই খেলাটা খুলনায় পাঠিয়ে দিবেন, এই খেলাটা আপনি যখন চট্টগ্রামে পাঠিয়ে দিবেন, তখন এখান থেকে একটা কমিশন বিসিবির লোকজন খাবে, ওখানেও টেন্ডারবাজি হবে, ওখানেও সিন্ডিকেট হবে। কিন্তু এখানে যেমন ঢাকার লোকজনের পকেটেই শতভাগ টাকা চলে যায়,
মানে 5 টাকার জিনিস 500 টাকায় কেনা হয়, ফলে 495 টাকায় ঢাকার লোকজনের পকেটে যায়। কিন্তু যখন ঢাকার বাইরে ম্যাচ পাঠানো হয় তখন ওখানে ইনকামটা একদম ড্রাস্টিক হারে কমে যায়। ফলে এরা কি করে, এরা সব কিছু মিরপুরে করতে চাইতো। এই যে স্বার্থটা ছিল, এর সঙ্গে স্পন্সরের ব্যাপার-স্যাপার আরো অনেক স্বার্থ জড়িত আছে। আরো অনেক ব্যাপার আছে যে ঢাকার বাইরে পাঠালে এদের আরো অনেক স্বার্থ নষ্ট হয়। একই সঙ্গে মাসল পাওয়ারের একটা ব্যাপার আছে। যে এই যে মিরপুরে আপনার যখন খেলা হয়, তখন দেখবেন যে বহু লোক আপনার মাঝে একটা ওয়াকি-টকি গুঁজে ওই পুরো এলাকা ধরেন ১৫০-২০০ লোক ওই পুরো মিরপুর স্টেডিয়াম, প্রেস বক্স সব জায়গায় মাস্তানি করে বেড়ায়। এরা তো আর দল বাইন্দা সিলেটে যাইতে পারে না। ওখানে ওদের দৈনিক একটা ভাতা প্রাপ্য আছে। ওরা এটার বিনিময়ে এরা কারা? এরা হচ্ছে যে মিরপুরে বোর্ড যারা চালায় তাদের ঘনিষ্ঠজনরা, ভাই ব্রাদাররা। এখন এরা তো আর দল বেঁধে সিলেটে যেতে পারবে না। দল বেঁধে চট্টগ্রামে যেতে পারবে না। ফলে এই টাকাটা থেকে এরা বঞ্চিত হয়। ফলে এরাও একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যেন মিরপুরেই সব ম্যাচ হয়। এখন ফারুক ভাইরা কি করছে? এই সিন্ডিকেটটা ভাইঙা দিছে। ফারুক ভাইরা আসার পর থেকে গত ৬ মাসে মিরপুরে ম্যাচ হইছে একদম হাতে গোনা। সম্ভবত একটা টেস্ট হইছে, গোটা ২ ইন্টারন্যাশনাল ম্যাচ হইছে। ঘরোয়া কোনো ম্যাচই হয় নাই এখানে। এনসিএল এর ম্যাচ বলেন, এনসিএল টি-20 বলেন, ইন্টারন্যাশনাল ম্যাচও সিলেটে এবং চিটাগাংয়েই বেশি হয়েছে। মানে মিরপুরকে অলমোস্ট শান্ত করে ফেলা হয়েছে। এখন প্রতিবার যেটা হয় যে গামিনীরে আমরা অনেক গালিগালাজ করি। এটা ঠিক যে গামিনীর অনেক ঘাড়তেড়ামো আছে, অনেক বাজে আচরণ আছে। কিন্তু এটাও সত্যি যে গামিনী খুব নিরুপায় ছিল। ওই সময় পাপন ভাই কেন, একেবারে আইসিসি প্রধানও যদি গামিনীকে বলতো যে গামিনী উইকেট ভালো বানাও, গাছ ২ মিলিমিটার কেন ১ কিলোমিটারও যদি রাখা হতো ওই উইকেট ভালো হতো না। ওই উইকেট জীবনেও রান দিতে পারতো না। কারণ প্রতি একদিন বাদে একদিন যদি আপনার এখানে ম্যাচ হয়, আমি একবার মিরপুর স্টেডিয়ামের সাক্ষাৎকার নামে একটা সার্কাস্টিক একটা ইন্টারভিউ লিখছিলাম। সেটা কারোর আগ্রহ থাকলে আমার ওই ফেসবুক পেজটায় দেখে নিতে পারেন, ওখানে আবার পোস্ট করা আছে। তো ওখানে মিরপুর স্টেডিয়ামের মুখে বলতেছিলাম যে এমন হয়েছে যে সাংবাদিকদের ম্যাচ থেকে শুরু করে দূতাবাসের সঙ্গে প্রীতি ম্যাচ সেটাও মিরপুর সেন্টার উইকেটে হবে। এটা পৃথিবীর কোথাও হয় না। যেটা আপনার মূল ভরসার স্টেডিয়াম, যেটা মূল হোম স্টেডিয়াম, সেখানে আপনি ঢুকতেই পারবেন না। আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের হোম অফিস হচ্ছে ওয়াংখেড়েতে। ওয়াংখেড়েতে সাংবাদিকদের ঢোকার অনুমতিই নাই। ওখানে বাইরে ওয়েট করতে হয়। শুধু সাংবাদিকদের কথা বললাম তা না, ওয়াংখেড়েতে আপনি ফাজলামো করতে যাইতে পারবেন না। কোনো ধরনের চ্যারিটি ম্যাচ, লোকাল ম্যাচ কিচ্ছু ওখানে হয় না। কারণ কি, ওর যে ৭-৮টা উইকেট আছে ওকে প্রপার রেস্ট দিতে হয়। ওটা ফাজলামোর জায়গা না রে ভাই। ইন্টারন্যাশনাল কোনো ভেন্যুতে ফাজলামো হয় না। ইন্টারন্যাশনাল ভেন্যুকে খুব যত্নে রাখতে হয়। সারা বছর হাতে গোনা কিছু ম্যাচ দিতে হয়। আমি একদম এখন গুণে বলতে পারতেছি না। আমি স্টোরিও করছিলাম যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ভেন্যু হিসাবে মিরপুর এর নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল এই ২০২৩-এ তার থেকে দ্বিগুণ ম্যাচ আয়োজন করে। লোকাল এবং ইন্টারন্যাশনাল মিলে। এটা আপনি কল্পনা করতে পারেন? এখন কি হয়? এত ম্যাচ যখন আয়োজন হয় তখন আপনি উইকেটকে প্রপার রেস্ট দিতে পারেন না। উইকেট ভালো থাকার সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে উইকেটের রেস্ট। মানে উইকেট বছরে কতটা সময় ব্যবহৃত হচ্ছে। আপনি যদি উইকেটকে বছরে বেশিরভাগ সময় রেস্টে রাখতে পারেন, তাহলে ওই উইকেট আপনি যেমন কথা বলবেন, উইকেটকে যা বলবেন তাই শুনবে। আপনি যদি বলেন টার্নার বানাও, ও টার্নার হবে। আপনি যদি বলেন ঘাস রেখে বাউন্সি উইকেট বানাও, তাই হবে। আপনি যদি বলেন ফ্ল্যাট উইকেট করো, প্রচুর রান করতে দাও, তাই করবে। উইকেট তখন আপনার কথা শুনবে। কিন্তু আপনি আপনি যদি উইকেটকে টায়ার্ড করে ফেলেন, তাহলে মুশকিলটা অনেকগুলো হয়। একটা হচ্ছে উইকেট রিপেয়ারের সময় পাওয়া যায় না। উইকেট রিপেয়ারে প্রচুর টাইম লাগে। আপনার যদি কখনো অবসর সময় মানে মিরপুরে যখন খেলা না থাকে তখন তো ঢোকা যায়। আপনারা একটু যেন মিরপুরে যখন খেলা না থাকে দেখবেন যে মিরপুরের উইকেটকে রিপেয়ার করতে কত সময় লাগে। বা যেকোনো উইকেটকে রিপেয়ার করতে অনেক সময় লাগে। উপর থেকে একটা স্তর, ছোট্ট একটা পাতলা একটা স্তর তুলে ফেলতে হয়। তারপরে রোলিং করতে হয় নানা রকম। ওখানে নানা রকম উপকরণ এনে দিতে হয়। যে জায়গাটা গভীর ক্ষত হয়েছে সেই জায়গাগুলোতে আবার বিভিন্ন কেমিক্যাল ঢুকায় একেবারে যাতে বেস থেকেও ঠিক হয়ে থাকে, এগুলো করতে হয়। অনেক জটিল প্রক্রিয়া। এসব প্রক্রিয়ায় মাসের পর মাস সময় লেগে যায়। ফলে ৩ মাস, ৪ মাস, ৫ মাস যখন সে রেস্ট পাবে, প্রপার ট্রিটমেন্ট হবে তার, প্রপার রিপেয়ারিং হবে এবং প্রপার রেস্টটা হবে। তখনই আপনি উইকেট দিয়ে কথা শুনাইতে পারবেন। এখন কথা শোনানো বলতে কি বুঝাচ্ছি আমরা? এই যে ঘাস রাখা হয়েছে, ঘাস রাখায় শুধু যে ময়েশ্চার কম জমতেছে ব্যাপারটা তা না। ঘাস রাখায় অনেকগুলো ম্যাজিক হইছে। প্রথমত হচ্ছে আমরা নিচের উইকেটটাকে করছি, অরিজিনাল যে উইকেটটা ওটাকে করছি একদম প্রপার ব্যাটিং সহায়ক উইকেট।
এবারে নির্দেশনা পেয়ে গামিনী সেই অনুযায়ী করছেন, গামিনীকে যা নির্দেশনা দেওয়া হয়েছে তাই করতে পারছে, যেহেতু উইকেট টেস্ট পেয়েছে। তাহলে উইকেটটা কেমন করা হয়েছে? একদম সারফেস হচ্ছে প্রপার ব্যাটিং সহায়ক। আমি আপনাকে টেকনিক্যালি বুঝাচ্ছি না যে এত পার্সেন্ট পলি দেওয়া হয়েছে, এত পার্সেন্ট বালি দেওয়া হয়েছে, ওইটার দরকার নেই, আমি পার্সেন্টেজটা জানিও না, কারণ গামিনী আমার সঙ্গে কথা বলে না। তো যাই হোক, ওই পার্সেন্টেজ অনুযায়ী প্রপার ব্যাটিং উইকেট দেওয়া হয়েছে। এর উপরে একটু হালকা ঘাস রাখা হয়েছে। এই ঘাসটা যেটা করছে, দারুণ একটা বাউন্সে হেল্প করছে এবং পেস সহায়ক হয়েছে। বল পড়েও বেশ গতি পাচ্ছে। এতে অনেকগুলো ম্যাজিক হচ্ছে। আমাদের স্পিনাররা দুর্দান্ত করতেছে, যারা ভালো করতে পারে এইসব উইকেটে। যেমন আমাদের মেহেদী, ও দুর্দান্ত করতে পারতেছে। আমাদের পেসাররা দুর্দান্ত পারফর্ম করতেছে। এই যে আ আ আ আজকে সকালে যে কনটেন্টটাতে বললাম যে আমাদের সবগুলো পেসার ভালো করতেছে। তানজিম সাকিব, নাহিদ রানা, হাসান, ইভেন সাইফুদ্দিন বা আবু হায়দার রনি সবাই ভালো করতেছে। এটার কারণ হচ্ছে উইকেটে একটু ঘাস আছে। তাহলে ব্যাটসম্যানরা রান পাচ্ছে কেন? ওই যে আপনি যদি ভালো ব্যাটসম্যান হন, আপনার যদি মারার কোয়ালিটি থাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো উইকেট হচ্ছে একটু ঘাসওয়ালা উইকেট, একটু বাউন্সওয়ালা উইকেট এবং ভিতরে যে সারফেসটা যেন ব্যাটিং সহায়ক থাকে। তাই পাচ্ছে ব্যাটসম্যানরা, দেদারসে মারতেছে। তবে এখানে আর ছোট, ছোট দুটো জিনিস একটু বলে রাখা উচিত। একটা হচ্ছে, এটাও ফারুক ভাইদের সিদ্ধান্ত। একটা হচ্ছে আমাদের লম্বা যে সাইডটা আমাদের মাঠের দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল, ওখানে একটু সম্ভবত ২-৩ ফিট একটু ছোট করা হয়েছে। এই ছোট করাটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা সমালোচনার জায়গা থেকে দেখেন না। পৃথিবীর বেশিরভাগ ঘরোয়া টি-20 টুর্নামেন্টে মাঠ ছোট করা হয়। যত ছোট করা হয় আমরা তত ছোট করি নাই। কিন্তু এই যে ছোট করার ইনফরমেশনটা, এটা আমাদের ব্যাটসম্যানদের সাইকোলজিক্যালি খুব হেল্প করছে। আমাদের ব্যাটসম্যানদের উইকেট ছাড়াও একটা বড় ক্রাইসিস হচ্ছে তারা মারতে ভয় পায়। মারলে, কারণ তারা তো জানে যে মিরপুরে খেলতেছে। ওদের অবচেতন মনে রয়ে গেছে গত ৮-১০ বছরের স্মৃতি, যেখানে মারতে গেলে আউট হয়ে যাব। ফলে ওরা মারতে ভয় পায়। দেখা গেছে যে উইকেট ভালো করার পরেও আমাদের যারা এগুলা নজরদারি করে, দেখেন এখন বিসিবির সঙ্গে ফারুক ভাই নিজে যেমন পণ্ডিত মানুষ, এত বছর ক্রিকেট খেলে আসছে, ফাহিম ভাই আছেন, হান্নান ভাই, সুমন ভাই, এতগুলা বোঝারদার লোক আছে। তো এরা দেখছে যে প্র্যাকটিস লেভেলে যখন উইকেট ভালো হয়েছে তারপরও ব্যাটসম্যানরা মারতে পারতেছে না। কেন? তখন এদের মনে হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ওরা ভয় পাচ্ছে মারতে। এখন ভয়টা দূর করবেন কিভাবে? আপনি যেহেতু বেদ্যে পিটাইতে পারেন না, ওদের বলে দেয় সেই তোদের বাউন্ডারি ২ ফুট ছোট করে দিলাম, যা মার এবার। প্রত্যেকে সাহস পেয়ে গেছে। এখন কিন্তু কেউ ওই ২ ফুটের ব্যবধানে ছক্কা মারতেছে না। ছক্কাগুলো দেখবেন গিয়ে গ্যালারিতে পড়তেছে। নট নেসেসারি যে তারা ওই ২ ফুটের সুবিধা নিচ্ছে। তাদের সাইকোলজিক্যাল একটা বিশাল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ২-১টা বাউন্ডারি হয়তো ওই ২ ফুটের কারণে হয়ে যাচ্ছে। সেটা সংখ্যা 0.5% এরও কম। ওইটা কোনো ম্যাটার করে নাই ওদের উপরে। ম্যাটার করছে সাইকোলজিক্যালি। ওরা যখন জানছে বাউন্ডারি ছোট করা হয়েছে, ওরা ধুমায় মারতেছে। যেটা শামীমের দেখলেন গতকালকে বা অঙ্কনের দেখলেন। ধুমায় মারতেছে। এটার কারণ হচ্ছে ও সাহস পাইছে। এবং এরপরে আপনি যখন ওরে অরিজিনালি ৭৫ গজের মাঠে দিবেন, তখন ও ধুমায় মারবে। কারণ ও তো জেনে গেছে যে ও মারতে পারে। ওর ওই মারার ক্ষমতাটা আছে। ওর সেলফ বিলিফটা তৈরি হয়েছে। এই জায়গাটায় এই যে ফুট ২ ১ বাউন্ডারি ছোট করা, এটা একটা বিরাট রোল প্লে করছে। আরেকটা জিনিস না বললেই নয়, তাতে একটু মিথ্যাচার হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের প্রকৃতিও একটু হেল্প করতেছে। প্রকৃতি আজকে থেকে অবশ্য একটু কুয়াশা পড়ছে। সেটা আপনার, আজকে আবার খেলা ছিল না। আমি জানি না আগামী দিনগুলোতে কি হবে। উইকেট এই সেম ক্যারেক্টার ধরে রাখাটা খুব কঠিন হবে শীতকালে, যদি কুয়াশা বেড়ে যায়। কারণ তাহলে সূর্য উঠতে সকালে দেরি হবে, তখন উইকেট রোদ কম পাবে। উইকেট শুকাবে না ঠিকমতো। প্রপার ব্যাটিং সহায়ক হবে না। উইকেটে ময়েশ্চার থেকে যাবে। এখন এটা যদি হয় তাহলে কিন্তু রান এরকম কমে যাবে। এই ১৭৩ এভারেজ আর থাকবে না। এটা দেখা যাবে ৬০-এর নিচে নামে আসতেছে। ফলে সেইখানে একটা সুবিধা পাইছে যে ১ম যে ২ দিন খেলা হয়েছে, এই ২ দিন ওরকম কুয়াশা ছিল না। অলমোস্ট আপনার সকাল ৮টা-৯টা থেকে বেশ রোদ পড়ছে উইকেটে। সেটা একটা বিশাল সুবিধা হয়েছে। সব মিলায়ে ব্যাপারটা হচ্ছে। তবে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব ফারুক ভাইদেরকে, যে তারা যে এই যে মিরপুরে হলে যে নিজস্ব লোকজনের আর্থিক লাভ, এই লাভের কথা বিবেচনা না করে গত ৬ মাস যে এখান থেকে সব ধরনের ক্রিকেটকে দূর করে দিছে। মানে মিরপুরে রিল্যাক্স করছে, মিরপুরে রেস্ট দিছে। এটা অনেক বড় একটা সিদ্ধান্ত হয়েছে এবং এটার রেজাল্ট আপনারা দেখবেন এরপরে বিপিএল হওয়ার পরেও সম্ভবত এখানে একটা বেশ বড় গ্যাপ আছে। তারপরে যখন এখানে ইন্টারন্যাশনাল হবে, তখনও দেখবেন গামিনীর কাছে ঠিক যে উইকেট পাওয়া হচ্ছে। আগে আমাদের ক্রিকেটারদের অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড একটা কমন অভিযোগ ছিল যে আমরা উইকেটের কথা বলি একরকম, ম্যানেজমেন্টের উইকেট আর একরকম আচরণ করে। মুমিনুল একবার প্রকাশ্য প্রেস কনফারেন্সে বলছিল যে মিরপুরের উইকেট অন্য দেশের কাছে কি রহস্য, আমাদের ক্রিকেটাররাই তো বুঝে না যে এটা কে কেমন আচরণ করবে। আসলেও তো তাই, কিউরেটারই বুঝে না।
কিউরেটরই জানে না উইকেট কেমন হবে। কিউরেটরে বলা হয় ব্যাটিং করার জন্য, ব্যাটিং সহায়ক করার জন্য, কিউরেটর চেষ্টা করে জিনিসটা হাতছাড়া হয়ে যায়। কারণ ওই যে টাইম নাই তো। সেই টাইমটা বের করে দিছে এই ক্রিকেট বোর্ড। ফলে ধন্যবাদটা দিতে হলে শুধু ওই নির্দেশনার জন্য দিয়েন না। এইজন্য ধন্যবাদ দেন যে তারা একটা সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নিছে এবং সেটার ফলেই আজকে আমরা এই এত রান দেখতে পাচ্ছি। ফলে ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ এবং গামিনীকেও ধন্যবাদ যে সে তার বসদের কথা রাখছে। সবাইকে অনেক ধন্যবাদ।